হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ভূত হাউসের আরও একটি নতুন এপিসোডে। সঙ্গে রয়েছি আমি আবির। আজকের এই হরর পডকাস্টে আপনারা যে ঘটনাটি শুনতে চলেছেন সেই ঘটনাটি আপনাদেরকে রীতিমতো ভয় পাওয়াবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ঘটনাটি আপনাদের মনে একটা ছাপ ফেলে যাবে। ঘটনাতে যতটা ভয় রয়েছে ততটাই দুঃখ রয়েছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে খুবই দুর্দান্ত একটি ঘটনা আপনারা শুনবেন। তো আজকের এই এপিসোডটিকে একদম স্কিপ না করে শেষ অবধি শুনতে থাকুন। ঘটনা শুরু করার আগে সকলকে জানিয়ে দিই, আপনাদের জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা শোনা থাকে, তাহলে সেই ঘটনা আপনারা আমাকে লিখে পাঠাতে পারেন। ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমাকে ঘটনা পাঠাতে পারেন। আপনাদের পাঠানো ঘটনাও এই ভূত হাউসে শোনানো হবে। তো আর বেশি দেরি না করে চট করে আজকের এপিসোডটিকে একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও কে কোথা থেকে শুনছো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। শুরু করছি ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন রেশমি সিনহা। সে যেরকম করে ঘটনাটিকে লিখেছে আমি সেরকম করে পড়ে শোনাচ্ছি। হ্যালো ভাইয়া, আমার নাম রেশমি সিনহা। আমি বাঁকুড়া জেলা থেকে বলছি। আজ আমি তোমাকে আমার শোনা একটি ঘটনা লিখে পাঠাচ্ছি। আশা করি এই ঘটনাটা তোমার ভালো লাগবে এবং তোমার এই পরিবারের প্রত্যেকটা সদস্যরা এই ঘটনাটাকে এনজয় করবে। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শুনিও। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে একটু কারেকশন করে আমাকে মার্জনা করো। বেশি কথা না বাড়িয়ে এবার শুরু করছি ঘটনা। ঘটনাটা আমার নিজের শোনা একটি ঘটনা। বিশেষ কারণে আমি এলাকার নাম জানাচ্ছি না। ঘটনাটা যার সঙ্গে ঘটেছে তার নাম বিকাশ। প্রথমে তার অতীত সম্পর্কে কিছু জানিয়ে রাখি। বিকাশ নামের এই ছেলেটি যখন মাধ্যমিক দিয়েছিল তখন ভালো নম্বর না পাওয়ায় সে ফেল করেছিল। সে অত্যন্ত দরিদ্র ঘরের একটি ছেলে। তার বাবা সুইপারের কাজ করতেন। একটা ছেলে হয়ে যে বাবার পাশে দাঁড়িয়ে বাবার সাহায্য করবে সেই সব বিষয় তার মধ্যে ছিল না। তার বাবার পরিশ্রমেই তাদের সংসার চলতো। আর বিকাশ লুকিয়ে লুকিয়ে বাবার টাকাগুলো চুরি করে মদ কিনে খেত এবং বন্ধুদের সঙ্গে আড্ডা, ইয়ার্কি এবং নেশা করত। এক কথায় তার চরিত্র এবং স্বভাব কোনোটাই ভালো ছিল না। মাধ্যমিকে ফেল করার পর তার বাবা তাকে বেধড়ক মারধর করে এবং তার ব্যাপারে সব জিনিস জানতে পেরে যায়। সে যে নেশা করে, সে বাবার টাকা চুরি করে, এমনকি এলাকার মেয়েদেরকেও টোনটিটকিরি কাটে, যার প্রভাবে তার বাবা প্রচণ্ড রেগে যায়। বাবার কথা হলো, পড়াশোনা করবি না ঠিক আছে, তবে এইভাবে অধঃপতনে যাবি যে পাড়ার মেয়েদেরকেও টোনটিটকিরি কাটতে হচ্ছে, বাবার পয়সা চুরি করতে হচ্ছে। পড়াশোনা না হতেই পারে, কিন্তু শিক্ষা দীক্ষা কোনোটাই তার মধ্যে ছিল না। তার বাবা তাকে আর ছেলে হিসেবে মানতে চায়নি। এরপর বিকাশ যতটা না কষ্ট পায় তার থেকে বেশি সে রেগে যায়। সে বাবার উপর প্রচণ্ড অভিমানে চিৎকার করে এবং সিদ্ধান্ত নেয় সে বাড়ি ছেড়ে চলে যাবে এবং ওইখানে আর কখনো ফিরবে না। তার মা প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে, তবে সে কারোর কথা শোনেনি। এরপর বিকাশ বাড়ি ছেড়ে চলে যায়। বাড়ি থেকে বেরিয়ে প্রথম সে নিজের এক বন্ধুর বাড়িতে ছিল। প্রথম ১-২ দিন তার বাড়িতেই খাওয়া দাওয়া করেছে এবং সেখানেই থেকেছে। কিন্তু আর যাই হোক, পরের বাড়ি বলে কথা, কতদিনই বা সেখানে থাকবে এবং সেখানে খাওয়া দাওয়া করবে। তারা তো আর তার ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নেয়নি। বিকাশ তার আরেক দুঃসম্পর্কের বন্ধুর সঙ্গে যোগাযোগ করে ব্যাঙ্গালোরে চলে যায় এবং সেখানে একটি হোটেলের কাজ পায়। সেখানে থেকেই সে কাজ করা শুরু করে, একটা বাড়ি ভাড়া নেয় আর সেখানেই নিজের জীবনযাপন শুরু করতে থাকে। অনেকের মনে হবে হয়তো সে ভালো হয়ে গেছে, নিজে পয়সা কামাচ্ছে, নিজে একা থাকছে, তবে তা নয়। সে যেই পয়সা কামাতো তা বেশিরভাগই মেয়েদের পেছনে এবং নেশার পেছনে ওড়াতো। কখনো কখনো তার নিজের ঘরে খাবারও থাকতো না। এভাবেই চলতে চলতে ২ বছর কেটে যায়। বিকাশের অবস্থা এখন খুবই খারাপ, নিজের কাজে মন নেই। মাঝে মধ্যেই মা বাবার কথা খুব মনে পড়তো। কখনো মনে হতো সব কিছু ছেড়ে ছুড়ে নিজের মা বাবার কাছে আবারও ফিরে যাবে। তবে না, সে তার সিদ্ধান্তে অটুট থাকে। সে আর কখনো বাড়ি ফিরবে না। সে এখানে একাই থাকবে এবং কাজকর্ম করে নিজের জীবনযাপন চালাবে। তার কথা অনুযায়ী তার নাকি কোনো বউ বাচ্চার দরকার নেই। সে নাকি সারাটা জীবন এভাবেই কাটিয়ে খুশি।
এরপর একদিন সেই হোটেলের মালিক তাকে তার কাজ ছাড়িয়ে দেয় এবং হোটেল থেকে তাড়িয়ে দেয়। এর কারণ হলো সেই হোটেলের কোনো এক মহিলা স্টাফের সঙ্গে অসভ্যতামি করেছিল এবং তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল, যেটা সিসি ক্যামেরায় ধরা পড়ে গেছিল। হোটেলের মালিক এটা নিতে পারে না, সে দুজনকেই হোটেলের থেকে কাজ ছাড়িয়ে দেয়। এরপর সেখানে আর কাজের আশা না পেয়ে সে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। তবে সে ভাবে সে অন্য কোনো জায়গায় থাকবে, মানে তার বাড়ির থেকে অনেক দূরে হবে। সেই বাড়ি সে সম্পূর্ণভাবে ভুলে যেতে চায়, নিজের মা বাবাকে সে ভুলে যেতে চায়। এইভাবেই নিজের জীবনটাকে মেনে নিতে চায় যে তার বাবা মা কখনো ছিলই না। পুরনো রাগ নিয়ে বিকাশ বেঁচে থাকতে চায়। ব্যাঙ্গালোর থেকে ফিরে এসে নতুন জায়গায় আসার পর সেখানে নিজের কিছু জমানো টাকা দিয়ে বাড়ি ভাড়া নেয়। তবে তার কাছে কোনো কাজ ছিল না। জমানো টাকা দিয়ে কতদিনই বা বাড়িতে থাকবে? এরপরে তো তাকে ঘর ছাড়া হতে হবে। সে তার পুরনো একটি বন্ধুকে ফোন করে এবং সেখানকার হাসপাতালের একজন ছেলে নার্সের সঙ্গে যোগাযোগ করে। জানা যায় সেই লোকটি নাকি সেই বন্ধুটির মামা হয়। তো বিকাশ সেই মামার সঙ্গে যোগাযোগ করে সেই হাসপাতালের লাশ আনার কাজে যোগ দেয়। সে দেখে এই কাজেও যতটা বেতন পাচ্ছে তা দিয়ে সে নিজে একা খুব ভালোভাবে কাটাতে পারবে এবং কাজটাও তো কোনো আহামরি কিছু না, একটা লাশকে গাড়িতে করে আনতে হবে। এরপর থেকে সে লাশ আনার কাজে যোগ দেয় এবং ভালোভাবেই কাজ চলছিল। রোজ রোজ বেশ ভালো করে ঘোরাও হচ্ছিল, কোথাও খুন অথবা কোথাও আত্মহত্যা। যেখানে খুন বা যেখানে আত্মহত্যা হতো সেখানে গিয়ে সে লাশ নিয়ে আসতো। এইবার এখান থেকে শুরু হয় মূল ঘটনা। এইবারে একটা নয়, দুটো নয়, বরং তিনটি লাশকে একসঙ্গে আনার কথা তাকে বলা হয়। তিনটি লাশই নাকি পুড়ে মারা গেছে। খবর এসেছে সেটা নাকি আত্মহত্যা। অবাক করার বিষয় হলো সে যেই জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকছে সেখান থেকে 6-7 কিলোমিটারের দূরে নাকি বাড়িটা। তখন বাজে রাত 1টা। সে সেই সময় বাড়ির ছাদে বসে নেশা করছিল। সে তাড়াহুড়ো করে জামা প্যান্ট পরে এবং বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বেরিয়ে সে হাসপাতালের দিকে রওনা দেয় এবং নিজের এক বন্ধুকে একটা ফোন করে, কারণ তিনটে লাশ আনা তার একার পক্ষে সম্ভব হবে না। হাসপাতাল থেকে লাশের গাড়ি নিয়ে এবং বন্ধুকে গাড়িতে নিয়ে সে চলে যায় সে বাড়ির উদ্দেশ্যে। সেই জায়গায় পৌঁছানোর পর সে দেখে সেখানে খুবই বিচ্ছিরি অবস্থা। সারা ঘরে আগুন ধরে গেছিল, পুরো ঘরটাই পুড়ে গেছে। সেখানে একটা পুরুষ, একটা মহিলা এবং তাদের একটি ছোট বাচ্চা পুরোপুরি পুড়ে সেখানে পড়ে আছে। আর এত বিশ্রীভাবে পুড়েছে তাদের শরীরটা কেমন যেন কুঁকড়ে গেছে। যেমন পুরুষটা তেমন মহিলা। আর সেই ছোট বাচ্চাটিকে দেখে একটা পুতুল মনে হচ্ছে, যেন একটা পুতুল পুড়ে গিয়ে সেখানেই পড়ে আছে। লাশগুলো দেখে বোঝা যাচ্ছিল অনেকক্ষণ ধরেই পুড়েছে। স্থানীয় লোকজন যখন দেখতে পায় ঘরের মধ্যে আগুন ধরে গেছে, তারা দ্রুত জল দিয়ে নেভায় এবং এই লাশগুলো সেখানে তারা দেখতে পায়। তো বিকাশ দ্রুত নিজের বন্ধুর সঙ্গে লাশগুলোকে গাড়িতে তোলে এবং গাড়ির দরজা বন্ধ করে দিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। তখন বাজে রাত 2টো। চারিদিকে অন্ধকার আর সেখানকার রাস্তা কেমন যেন গা ছমছমে। চারিদিকে শুধু বাঁশবাগান এবং কলা বাগান, মাঝখান দিয়ে রাস্তা। আর সেই রাস্তা দিয়ে বিকাশ গাড়ি চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র গাড়ির আলোতেই রাস্তাটা দেখা যাচ্ছে। বিকাশ গাড়ি চালাচ্ছিল, এমন সময় তার মনে হয় কে যেন তার ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলছে। কানের গোড়ায় একটা অদ্ভুত ধরনের শব্দ শুনতে পায়, যেটা শুনে বিকাশ অবাক হয়, তবে কিছু মনে না করে এগোতে থাকে। এখানে বলে রাখি, তারা গাড়িতেও যেতে যেতে মদ্যপান করছিল। এমন সময় গাড়ির পেছনের টায়ার লিক হয়ে যায়, যার কারণে গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচে। বিকাশের বন্ধু গাড়ি থেকে নামে এবং পেছন থেকে টায়ারটা বের করে গাড়ি ঠিক করতে লেগে পড়ে। তবে বিকাশ গাড়ি থেকে দেরি করে নামে, গাড়ির ভেতরে থাকা পুরো মদের বোতলটাকে সে শেষ করে। এমন সময় সে শুনতে পায় পেছন থেকে তার বন্ধু জোরে চিৎকার করছে। বিকাশ দ্রুত গাড়ি থেকে নামে এবং পিছনে দৌড়ে গিয়ে দেখে তার বন্ধু একদম পাথর হয়ে গেছে এবং থরথর করে কাঁপছে। বিকাশ তাকে জিজ্ঞেস করে, কি হলো রে,
তুই এরকম চিৎকার করলি কেন এত রাতে? সেই ছেলেটি বলে, গাড়ির ভেতর থেকে নাকি কারা যেন বিকাশের নাম ধরে ডাকছে। বিকাশ এই কথা শোনার পরে তাকে বলে, পাগল হয়ে গেছিস? তাড়াতাড়ি ঠিক কর, আমিও তোর হাতে হাতে কিছু করে দিচ্ছি। এগুলো নিয়ে তাড়াতাড়ি চল তো, আর ভালো লাগছে না, রাত হয়েছে। এমন সময় বিকাশও শুনতে পায় কে যেন তার নাম ধরে ডাকছে। আওয়াজটা গাড়ির ভেতর থেকেই আসছে। বিকাশের সারা শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। বিকাশ মনে সাহস নিয়ে দ্রুত গাড়ির পেছনের দরজাটা খোলে এবং খুলে দেখে গাড়ির ভিতরে কোনো লাশ নেই। তাহলে লাশগুলো গেল কোথায়? এমন সময় একটা তীব্র হাসির শব্দ বিকাশের কানে আসে। সেই শব্দ তার বন্ধু শুনতে পাচ্ছে না, অথচ সে শুনতে পাচ্ছে। সে দ্রুত দৌড়ে দৌড়ে গাড়ির সামনের দিকে যায়, গাড়ি চালিয়ে সেখান থেকে পালাবে বলে। যখন সে সামনে যায়, তখন হঠাৎ করেই সে যে দৃশ্যটা দেখে, সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে গাড়ির সামনে সেই লাশগুলো বসে রয়েছে এবং বিকাশের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। বিকাশ আর নিতে পারে না। বিকাশ সেখান থেকে দৌড় মারে জঙ্গলের দিকে এবং জঙ্গলের ভেতরেই দৌড়াতে থাকে। এমন সময় একটা গাছে ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে যায় এবং তার মাথা দিয়ে রক্ত বেরিয়ে যায়। যখন সে চোখ খুলে, সে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে এবং বুঝতে পারে সে অজ্ঞান হয়ে গেছিল, তার মাথায় ব্যান্ডেজ করা। বিকাশের পাশে বিকাশের বন্ধুটা বসে রয়েছে। বিকাশকে সমস্ত ঘটনা খুলে বলে এরপর কি হয়। এরপর বিকাশ যখন সুস্থ হয়, তখন সে জানতে পারে সেই লাশগুলো নাকি বিকাশের বাবা মায়ের। আর যে ছোট বাচ্চা মেয়েটা পড়েছিল, সেটা তার নিজের বোন। বিকাশ চলে যাওয়ার পরপরই তার মা নাকি প্রেগনেন্ট হয়েছিল। বিকাশ চলে যাওয়াতে তারা খুবই দুঃখ এবং কষ্ট পেয়েছিল। তার বাবা অনেক জায়গায় ধার করে রেখেছিল, যেটা শোধ করতে পারছিল না, যার কারণে তারা নিজেদের বাড়িটাকে বিক্রি করে সেখান থেকে চলে যায় এবং সেইখানে একটা ভাড়া বাড়িতে থাকা শুরু করে। তারপর বিকাশের বোন হয়। বোনটা একদম ছোট। বাড়ি বিক্রি করেও তার বাবা সম্পূর্ণভাবে ধার শোধ করতে পারেনি, যার কারণে তার বাবাকে হুমকি দেওয়া হয়। এই অসম্মান আর তার উপর বিকাশ চলে যাওয়া, এত দুঃখ কষ্ট নিয়ে তার বাবা বেঁচে থাকতে চায়নি, এমনকি তার মাও। সেই কারণে তারা দুজনেই নিজেদের গায়ে কেরোসিন তেল ঢেলে নিজেদের এবং নিজেদের ছোট বাচ্চা মেয়েটাকেও আগুনে পুড়িয়ে মারে এবং সারাক্ষণ ধাউ ধাউ করে জ্বলতে থাকে। এরপর স্থানীয় লোকেরা এসে সেই আগুন নেভায় এবং ঘটনা শুনবার পর বিকাশের সব কিছু মাথায় ঢোকে এবং সে বুঝতে পারে সেই লাশগুলো তার বাবা মায়ের। তাদের আত্মা তাকেও নিয়ে যেতে চেয়েছিল। বিকাশ প্রচণ্ড কষ্ট পায় এবং পুরো ভিতর থেকে ভেঙে পড়ে। তার বাবা মায়ের মৃত্যুর পাশাপাশি তার ছোট বোনের মৃত্যু তাকে অত্যন্ত কষ্ট দেয় এবং 2 দিন পেরিয়ে যায় এবং হঠাৎই জানা যায় বিকাশ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এবং এটাও জানা যায় সেটা নাকি আত্মহত্যা ছিল। একটা চিঠি লিখে যায় নিজের বন্ধুকে। সেটাই লেখা ছিল তার বাবা মায়ের ব্যাপারে এবং সেখানে আরও লেখা ছিল তার প্রত্যেকটা খারাপ কাজ সম্পর্কে। আর শেষে একটা কথা লেখা ছিল, আমি হেরে গেছি। ভাইয়া, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে। এই ঘটনা যখন আমি শুনেছিলাম, বারবার নিজের কান্না পেয়েছিল। জানি না তোমাদের কেমন লাগবে, তোমরা অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু। আবির ভাইয়া, দেখা হবে আবারও আরেকটা ঘটনার সঙ্গে। তুমি ভালো থেকো এবং সুস্থ থেকো। সত্যি খুবই ভয়ঙ্কর এবং বেদনাদায়ক একটি ঘটনা আমরা শুনে নিলাম। সবশেষে কষ্টের মুহূর্ত সেটা যখন বিকাশ জানতে পারলো সেই লাশগুলো তার বাবা মায়ের ছিল। লাশগুলোর এত বাজে অবস্থা হয়ে গেছিল, তাদের মুখ দেখেও বিকাশ বুঝতে পারেনি। সবশেষে একটাই কথা বলবো, আর যাই করো, নিজের বাবা মাকে কখনো কোনো দিন কষ্ট দিও না। এই ঘটনা থেকে যতটা না আমাদের দুঃখ হয়, যতটা না আমরা ভয় পাই, আমরা কিন্তু কোন জিনিসটা খারাপ সেই সম্পর্কে কিন্তু আমরা সঠিক ধারণা পাই।
আশা করছি ঘটনা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যুক্ত থাকবেন আমাদের ভূত হাউসের সঙ্গে।